পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, রাজনীতি করে যে রাজার হালে চলে সে, কোঠা না মেধা, মেধা না কোঠা, এই বাংলার বৈষম্যের কোনো ঠাঁই নাই। কে ভাই, এটা কি হইল? যেই কবিরাজ ভূত ছাড়াইব, যেই কবিরাজ শস্যদা ভূত ছাড়াইব, সেই শস্যের ভিতরে যদি ভূত থাকে, কবিরাজ ভূত তাড়াইব কেমনে? 1 2 3 4 চাঁদাবাজরে ধরে ধরে পুন মার। বৈষম্য বিরোধী ছাত্ররা আছে যেখানে, চাঁদাবাজের ঠাঁই নাই সেখানে। বাঁচাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসে নাই, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকা একটু বয়ানে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ছাত্রটা, যার বাপ চাচা মাথার ঘাম পায়ে ফেলা ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, রিক্সা চালা তার হালাল উপার্জনের টাকা দেয়, যেই সন্তানটাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে দিছে, অথচ সেই সন্তান হালাল টাকার উপার্জনের খাওয়া সেই সন্তান আজকে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে চুনকালি মাখা দিছে। যে বনে যায় সেই বাঘ হয়। বাড়ির পাশে ন্যাড়া কুত্তা এলাকায় কোনো ভাত পায় না, চলাফেরা করতে পারে না, ঠ্যাং ভেঙ্গা চলাফেরা করে। ওই কুত্তায় যখন সুন্দরবনের ভিতরে যা পৌঁছা যায়, তখন সে মনের ভিতরে ভাবনায় সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক ঠিক ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। বাড়িতে এসে কোনো ভাত পাইতো না, একবেলা খাইতো, আর একবেলা খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, অথচ সেই মানুষ পঙ্গের নিচে আজকে 5 লক্ষ টাকা দামের একটা হুন্ডা। আমরা সাধারণ মানুষ বছর সালে একটা কোরবানি দিতে গেলে অন্তত পক্ষে 1 লাখ 1.5 লাখ টাকা দামে একটা কোরবানি যদি দেয়, তাও 7 ভাগে 6 ভাগে কোরবানিটা দেওয়া লাগে। অথচ পিতা চালায় ভ্যান গাড়ি, চাচা চালায় ভ্যান গাড়ি, হালাল উপার্জন করে, তার কর্মের কোনো দোষ দিচ্ছে না, হালাল উপার্জন করা। অথচ সেই ছেলে মাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে ঢুকে চাঁদাবাজি করে বাড়িতে এসে 2.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি গরু জবাই করে। কিরে বেটা, কোরবানির গোস্ত খাওয়ার কি তোমার এতই শখ? যেখানে পিতা এখনও রিক্সা চালায়, ভ্যান চালায়, ভাঙ্গা একটা ঝুপড়ি ঘরের ভিতরে বসে থাকো, অথচ তোমার 2.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়ার খুব শখ জাগছে। তাও নষ্ট করে কানা, বিল নষ্ট করে পানা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই ছাত্ররা জুলাই অভ্যুত্থানে একটা স্লোগান দিয়েছিল, এই বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই, কোঠা না মেধা, মেধা না কোঠা, অথচ সেই শস্যের ভিতরে আজকে একটা ভূত বাড়াইছে। যেই ভূত 50 লক্ষ টাকা চাঁদা আদায় দাবি করছে, 10 লক্ষ টাকা দিছে, মধু তো আরও আছে, তাইলে বাকি 40 লক্ষ টাকা আনতে যাই। এইবার 40 লক্ষ টাকা আনতে গিয়া কট খাইছে। এইবার জেলের ভিতরে বসে পোড়া রুটি আর গুড় দেয়া সকালবেলা নাস্তা করো। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে জাতিগতভাবে একটা স্বভাব। প্রত্যেকটা মানুষের ভিতরে রক্তের শিরা উপশিরায় দুর্নীতি ভাইরাস জড়ে গেছে। যে বনে যায় সেই বাঘ হয়, যেই একটা সুযোগ পায় সেই একটা চাটন মারে, অর্থাৎ মনে করে যে আজকে যে সুযোগটা পাচ্ছে জীবনে আর কোনো দিন পাওয়া যাবে না। যেখানে বাংলাদেশে অধিকাংশ মানুষ দুর্নীতিবাজ, হারামখোর, হাতে গোনা কিছু মানুষ আছে সরল সোজা, সৎ, ন্যায়পরায়ণতা, সে মানুষগুলো সাধারণত হয় গরিব, একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, একটা দিনমজুর, খেটে খাওয়া লোক। সেই মানুষটা সৎ হয় তো কোনো লাভ নাই, দেশের কোনো উপকার আসতে পারে না। ওই মানুষটা যদি অসৎ হয়, সর্বোচ্চ তার ভ্যান, সাইকেল, রিক্সায় কোনো একটা স্বর্ণ অলঙ্কার, কোনো টাকা পয়সা রেখে গেলে হয়তো সে সেটা মেরে দিতে পারে। কিন্তু দেশের একটা শিক্ষিত মানুষ, আমলা, সচিব, নেতা যদি তারা অসৎ হয়, তারা কোটি কোটি টাকা তাৎক্ষণিকের মধ্যে হেরফের করতে পারে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। অথচ যেই মানুষগুলো সবসময় ন্যায় নীতির কথা শোনাইতো, বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না, যার যার মেধাতে সে চাকরি পাবে, চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না, চাঁদাবাজ দেশে কোনো থাকবে না। অথচ সেই মানুষগুলা এই সুযোগে ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার জন্য তারা প্রস্তুত, রেডি হয়ে আছে যে আজকে ফাঁকা ফিল্ডে কেমনে গোল দেওয়া যায়। আর একবার ফাঁকা ফিল্ডে গোল করতে পারলে আজীবন বসে খাইতে পামো, জীবনে আর কোনোদিন পিছনের দিকে তাকাইতে হবে না। শুধুমাত্র এই চাঁদাবাজ আর এই বৈষম্য, এই অসতের কারণে দীর্ঘ 16 বছরের বট গাছটা তারা কিন্তু উপড়ে গেছে। সাগরে ঘূর্ণিঝড় আসলে যখন উতাল পাতাল ঢেউ শুরু হয়, তাৎক্ষণিক যদি ঘূর্ণিঝড় থেমে যায়, সেই ঢেউটা থামতে অনেক সময় লাগে। ঠিক একই অবস্থা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। যে মানুষগুলো অসৎ দুর্নীতিবাজ ছিল তারা চলে গেছে, কিছু আছে সেই সাগরে ঘূর্ণিঝড়ের ঢেউয়ের মতো এখনও সেই ওই লেভেলেই ঢেউ চলে যাইতেছে। দুর্নীতি, মানুষ অসৎ এইভাবেই চলে যেতেছে। 80 বছরের বয়সের একটা বৃদ্ধা, তার পক্ষে কেমনে সম্ভব এই বাংলাদেশটা টেনা হিসেবে উপরে উঠানোর জন্য? তার এত কিসের টাকা পড়ছে, তার এত কিসের টাকা পড়ছে, এত সংস্কার, এত ন্যায় নীতির কথা শোনা? তার তো কোনো অভাব আছে? তার কোনো ঘরে চাল নাই নাকি? তার কোনো পকেটে টাকা নাই?
যে পুরো বাংলাদেশের জনগণকে একটা ন্যায় নীতি, একটা সুন্দর সুশৃঙ্খল একটা স্থানে পৌঁছে দেওয়ার জন্য, যেই মানুষগুলোকে সুশৃঙ্খলভাবে একটা সামনের দিকে পৌঁছে দিব, অথচ সেই মানুষগুলোর অসৎ, দুর্নীতিবাজ, হারামখোর। এক কথায় যে বনে যায় সেই বাঘ হয়, যে একটু সুযোগ পায় সে একটু চাটন মারে। একটা সাধারণ ঘরের ছাত্র, যেই ছাত্র তার পিতা ভ্যান চালায়, মাথার ঘাম পায়ে ফেলা ছাত্র, সন্তানকে পড়ালেখা করে তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, শুধু সন্তানরা যে একটু ভালোভাবে শিক্ষিত হয়, ন্যায়পরায়ণতা হয়, সন্তানের পিতার তার মানহানির একমাত্র কথায় আমাদের এই বাংলাদেশে আগের হাল যেখানে গেছে পিছের হাল ঠিক একইভাবে যাবে। মুখে যতই ন্যায় নীতি কথা শোনাক, কিন্তু বাস্তবে অন্তরের ভিতরে চলে সবসময় কেমনে মারিং কাটিং করে, চুরি চামারি করে, দুর্নীতি করে হঠাৎ বড়লোক হওয়া যাবে, এই চিন্তা ভাবনা প্রত্যেক মানুষের মধ্যে বিরাজ করে। যদি এটাই না হতো, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতা কর্মী মাথার ঘাম পায়ে ফেলা, বুকে বুলেট ঝরা, রক্ত ঝরা আজকে দেশটাকে এতটুকু পর্যায়ে নিয়ে আসছে, অথচ তারই মধ্যে থেকে শস্যার মধ্যে থেকে ভূত বাড়াইছে, যেই কারণে হাজারো ছাত্র জনতার মুখে আজকে চুনকালি। হাতে গোনা 1-2 জন ছাত্রের কারণে আজ বৈষম্য বিরোধী ছাত্ররা আজ মুখে চুনকালি, তারা জোর গলায় কথা বলতে পারতেছে না। এটা কুটে খাইলে পারে দীর্ঘদিন খাওয়া যায়, আর কামড়া খেলে 1-2 দিনের ভিতরে শেষ হয়ে যায়। চোখের সামনে এত টাকা, এত সম্পদ, কারি বিলাসবহুল বাড়ি গাড়ি, এটা কার না সহ্য হয়? সুযোগ যেহেতু আছে, কিসের ন্যায়পরায়ণ নীতিবান কথা, সব বাদ। আগে নিজের পকেটাকে ভারী করে নিন, তারপরে অন্য কিছু দেখা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।